পরপুরুষের রুমে এসে শাড়ি চেঞ্জ করতে তোমার একটুও বিবেকে বাঁধলো না? নাকি সব নিজে থেকেই প্ল্যান করে করেছো? হঠাৎ রুমে কারো আগমন ঘটায় আর তারপর এমন কথায় থতমত খেয়ে যায় ফারহা। মাথা তুলে সামনে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। ভয়ে ও লজ্জায় মাথা নিচু করে আছে ফারহা। আজ প্রথম শাড়ি পরে বান্ধবীর বিয়েতে এসেছে ফারহা। আজ গায়ে হলুদ, বাকি সব বান্ধবীরাও হলুদ রঙের শাড়ি পরে এসেছে, তাই বাধ্য হয়ে ফারহাকেও পরতে হয়েছে শাড়ি। কিন্তু এখানে আসার পর দৌড়ে আসা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সে। ছেলেটা পেছনে না তাকিয়ে সোজা চলে গেল। একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ফারহা। দেখে সুন্দর করে পরে আসা শাড়িটিও এলোমেলো হয়ে গেছে। ছেলেটাকে মনে মনে গালি দিয়ে সামনে এগিয়ে গেল সে। দেখে বাকি বান্ধবীগুলো আইরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তার দিকে তাকানোরও সময় নেই তাদের। তখনই আইরিনের মা লতা রহমান তার কাছে এগিয়ে এসে সমস্যার কথা জানতে চাইলে ফারহা খুলে বলে সব। এক হাতে শাড়িটা ধরে আন্টির সাথে হাঁটা ধরলো সে। যাই হোক, আগে শাড়িটা গুছিয়ে নিতে হবে। বিয়ে বাড়ি, প্রায় সারা বাড়ি জুড়েই মানুষের ছড়াছড়ি, তার মাঝে একটা রুম ফাঁকা, আর তা হলো আবরার ভাইয়ের। তার রুমে কাউকে ঢুকতে দেয় না সে, নিজেই রুম পরিপাটি করে রাখে। এরপর কারো প্রবেশ নিষিদ্ধ। সেই সুবাদে আজও রুম ফাঁকা পড়ে আছে, তাই লতা রহমান তাকে আবরারের রুমে ঢুকিয়ে বলল, আবরার এখন বাইরে আছে, ও আসার আগেই চেঞ্জ করে নাও। ওর রুমে কেউ এসেছে, তা দেখলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসবে সে। নিরুপায় দৃষ্টিতে সাত পাঁচ না ভেবে রুমে ঢুকে শাড়ি ঠিক করতে লাগলো ফারহা। যেহেতু এই রুমে কারো আসা নিষেধ, তাহলে একেবারে নিশ্চিন্তে থাকতে পারে সে। সবশেষে একটু ঝুঁকে শাড়ির কুচিগুলো ঠিক করছিল, তখনই আবরার রুমে আসে। আর এসব কাণ্ড দেখে এত কথা শুনিয়ে দিল ফারহাকে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারহা। আবরারের ভয়ে হাত কাচুমাচু করছে বারবার। মানুষটাকে ভয় পাওয়ার কিছু কারণ আছে। তার চোখে সবচেয়ে রাগী মানুষের নাম হলো আবরার আহমেদ। তাছাড়া তার আরেকটা পরিচয় হলো ফারহাদের কলেজে নতুন জয়েন করেছে। জন্মের পর মনে হয় তাকে মধুর বদলে লবণ খাওয়ানো হয়েছে, তাই তার আচরণও নোনতা টাইপের। কলেজে যখন প্রথম জয়েন করে, তখন কথায় কথায় একদিন ফারহা তার বান্ধবীদের বলে ফেলেছিল তার আবরার স্যারকে ভালো লাগে। সেটাকে বাকি বান্ধবীরা টানাটানি করতে করতে আবরারের কান অবধি চলে গেল। সেদিন কলেজ ছুটির পর কোচিংয়ে সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল তাকে। এই মুহূর্তে ফারহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে আবরার। ফারহার নীরবতা দেখে সে আবারও রাগী গলায় বলল, এখন মুখে তালা পড়ে গেছে নাকি? এমন ভাব ধরলে মনে হচ্ছে কিছুই জানো না। মানে আমাকে আকৃষ্ট করতে আর কত নিচে নামবে তুমি? ফারহা এবার নিচের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলল, আমি এসব কখনোই ভাবিনি। আমি জাস্ট বিপদে পড়ে আপনার রুমে এসেছি। আপনি যেমনটা ভাবছেন মোটেও আমার এমন কোনো উদ্দেশ্য নেই। বিশ্বাস না হলে আপনি আন্টিকে জিজ্ঞেস করতে পারেন। তখনই রুমে আসে লতা রহমান। আবরারের দিকে চেয়ে বলল, কি হয়েছে? তুই শুধু শুধু মেয়েটাকে এত ধমকাচ্ছিস কেন? ও কি করেছে তুমি জানো মা? কত বড় সাহস এই মেয়ের! আমার রুমে এসে ছেলেকে থামিয়ে দিয়ে লতা রহমান বলল, জানি আমি, সে এমনি এমনি তোর রুমে আসেনি। বাইরে কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গিয়ে সব এলোমেলো করে ফেলেছিল। তারপর আমাকে বললে আমি এখানে নিয়ে আসি। সারা বাড়িতে এখন মেহমান, একমাত্র তোর রুমটাই ফাঁকা ছিল, তাই তাকে বললাম তাড়াতাড়ি ঠিক করে বেরিয়ে আসতে। তো এখানে দোষের কি আছে? মেয়েটা বিপদে পড়েছে, তাই বাধ্য হয়ে এই রুমে নিয়ে আসলাম আমি। আবরার আর কিছু না বলে ফারহার দিকে মাথা তুলে তাকালো। কিছু না বলে চুপচাপ নিচের দিকে চেয়ে রুম থেকে বেরিয়ে গেল ফারহা। কি ভাবে সে নিজেকে? মুখ গোমরা করে চুপচাপ আইরিনের কাছে গিয়ে বসে বলে, থাকবো না আমি তোর বিয়েতে, এক্ষুনি চলে যাচ্ছি। বান্ধবীর বিয়েতে এসেছি, কারো অপমান সহ্য করতে আসেনি আমি। আইরিন তার দিকে চেয়ে বলল, তোর আবার কি হলো? কে অপমান করেছে তোকে? ফারহা একবার বান্ধবীদের দিকে চোখ বুলিয়ে নিল।